আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, টেস্ট পরীক্ষার পর তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে হলিক্রস গার্লস হাই স্কুলের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করছি। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, সি সেট একটা দেয়া আছে তালিকা পদ্ধতিতে, দুঃখিত, সেট গঠন পদ্ধতিতে দেয়া আছে, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। যে সেটটা দেয়া আছে, এই যে এটা, y belongs to n such as y square plus 3y plus 2 is equal to 0, একটা সমীকরণের মাধ্যমে এই সেটটা প্রকাশ করা আছে। তো এই সমীকরণটা যদি আমরা সমাধান করি তাহলেই হচ্ছে যে সি সেটের উপাদানগুলো পেয়ে যাব। এখানে সমীকরণ যেটা দেওয়া আছে সেটা একটু আলাদাভাবে আমরা লিখে নিই। y স্কোয়ার প্লাস 3y প্লাস 2 ইকুয়াল টু 0। তো এটা দেখেই বোঝা যাচ্ছে মিডল টার্মের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। y স্কোয়ার প্লাস 2y প্লাস y প্লাস 2 মিডল টার্ম যেভাবে করা হয়, মাঝখানের পদ দুইটা যোগ করে যেন এই যে মাঝখানে এই পদের সমান হয়, আবার গুণ করে যেন দুই পাশের পদ দুইটার গুণফলের সমান হয়, সেভাবে করে ভাঙলাম। তারপর প্রথম দুইটা পদ থেকে y কমন নিয়ে y প্লাস 2 পাওয়া যাবে, আর পরের দুইটা পদ থেকে 1 কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রেও y প্লাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তো তারপরে y প্লাস 2 যদি আমরা কমন নিই, y প্লাস 1 থাকবে ইকুয়াল টু 0। তো দুইটা রাশির গুণফল 0 হলে আমরা লিখবো যে y প্লাস 2 ইকুয়াল টু 0 অথবা y প্লাস 1 ইকুয়াল টু 0। y প্লাস 2 যদি 0 হয় সেখানে y এর মান পাওয়া যাবে -2, আর y প্লাস 1 ইকুয়াল টু 0 হলে সেই ক্ষেত্রে y এর মান হচ্ছে -1। তো y এর মান -1 আর -2, দুইটা মান, অর্থাৎ সি সেটের উপাদান হচ্ছে -2 আর -1। এই হচ্ছে সি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ। 2 নম্বর প্রশ্ন, f of x একটা ফাংশন দেয়া আছে x চলকের, বলা হয়েছে দেখাও যে f of 1 plus 1 divided by f of 1 minus 1 is equal to 3। তো এটা সমাধান করতে গেলে f of x থেকে প্রথমত আমাদের f of 1 নির্ণয় করতে হবে। f of 1 এর মান নির্ণয় করে এরপরে আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান হয় কিনা সেটা দেখার চেষ্টা করব। তো f of x রাশিটা লিখে নিয়েছি, এখন হচ্ছে f of 1 নির্ণয় করব। সুতরাং f of 1 অর্থাৎ x চলকের জায়গাতে 1 বসিয়ে দিতে হবে। তাহলে 3 into 1 plus 1, 3 into 1 minus 1, এখানে 3 অক্ষে 3 আর 1 যোগ করলে হবে 4, আর নিচে 3 অক্ষে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 4কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2। তো f of 1 এর মান হচ্ছে 2। আমাদের যেটা দেখাতে বলা হয়েছে তার বাম পক্ষে আছে হলো লেফট হ্যান্ড সাইড, f of 1 plus 1, f of 1 minus 1, এটা সমান সমান 3 হয় সেটা দেখাইতে হবে। তো এটা আমরা f of 1 এর মান বের করেছি হচ্ছে 2, 2 plus 1 আর নিচে হলো 2 minus 1, 2 আর 1 যোগ করে 3 আর নিচে হচ্ছে 1 ভাগ করলে 3ই হবে। তো এটা ডান পক্ষের সাথে মিলে যাচ্ছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তো শেষে লিখে দেবে যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তো এই ছিল 2 নম্বর প্রশ্নটার সমাধান। এখন 3 নম্বর সংক্ষিপ্ত যে উত্তর প্রশ্ন যেটা দেওয়া আছে, বলা হয়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কিউব রুট 64, a স্কয়ার b স্কয়ার ইজ ইকুয়াল টু রুট 25 হলে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করো। দুইটা মান দেওয়া আছে, আমাদের a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। যে মানগুলো দেওয়া আছে সেটাকে একটু মডিফাই করে নিতে হবে। প্রথমে দেওয়া আছে হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কিউব রুট 64। 64 এর কিউব রুট করলে তো 4 হয়, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4। আরো একটা মান দেওয়া আছে a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু রুট 25। হ্যাঁ, রুট 25, 25 এর বর্গমূল। 25 এর বর্গমূল করলে হয় 5।
তো a স্কয়ার b স্কয়ারের মান হচ্ছে 5। আমাদের যেটা মান বের করতে বলেছে প্রদত্ত রাশি, সেই প্রদত্ত রাশিটা হচ্ছে a টু দ্য পাওয়ার 4 প্লাস b টু দ্য পাওয়ার 4। 4 পাওয়ারের তো কোনো সূত্র আমরা জানি না, আমরা এটাকে স্কয়ারে ভেঙে নিলাম, a স্কয়ার হোল স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার। এখন a স্কয়ারটাকে যদি a ধরি, b স্কয়ারকে যদি b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, আর এখানে যেহেতু a মাইনাস b এর মান দেয়া আছে, তো যেই অনুসিদ্ধান্তে a মাইনাস b আছে সেই অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হবে। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab a b। এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান হচ্ছে 4, সূত্রের স্কয়ারটা, প্লাস 2a স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মান হচ্ছে 5। 4 4 16 আর 5 দুগুণা 10, 26। 3 নম্বর প্রশ্নের আনসার হলো। তারপরে 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে। একটা রাশি x স্কয়ার মাইনাস একটু ভগ্নাংশ দেয়া আছে, দেখে একটু মনে হচ্ছে যে কিভাবে করব, আসলে তেমন কঠিন কিছু না। 4 নম্বর প্রশ্ন যেটা দেয়া আছে সেটা হলো x স্কয়ার মাইনাস 10/3 x স্কয়ার মাইনাস 10/3 xy এটা আসলে এর পাশে হবে বা 10 এর সাথে উপরে গুণ হবে। এখানে বইয়ের প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে xy টা নিচে, আসলে তা না, প্লাস y স্কয়ার। এই হচ্ছে প্রশ্ন, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই ভগ্নাংশের ঝামেলাটা দূর করার জন্য আমরা প্রথমেই এটাকে লসাগু নিয়ে নিই। লসাগু 3 হবে, কারণ বাকি পদগুলোর নিচে তো কিছু নাই, মানে 1, শুধু এই পদের নিচে 3 আছে, তো 3 1 লসাগু 3। 3 এখানে x স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে 3x স্কয়ার, মাইনাস এখানে 3 3 ভাগ করে 1, 1 এর সাথে 10 গুণ করলে 10, তার সাথে xy আছে, প্লাস এটা হবে 3y স্কয়ার। এই নিচের 3টাকে আমরা এইভাবে করে আলাদা করে রাখি 1/3, তাহলে এই যে এই অংশটা থাকবে। এটা দেখো মিল টার্ম করা যায়, দুই পাশে গুণ করলে 3 3 9 x স্কয়ার y স্কয়ার। মাঝখানে আমরা যদি 9 আর 1 নিয়ে ভাঙি, তাহলেই মিল টার্মের নিয়ম অনুসারে মিলে যায়। 9xy মাইনাস xy প্লাস 3y স্কয়ার 1/3। প্রথম পদ দুইটা থেকে 3x কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে x মাইনাস 3 3 9 y থাকবে, আর পরের দুইটা পদ থেকে একটা y কমন নিলেও x মাইনাস 3y থাকবে। তো এরপরে এই x মাইনাস 3y, যেই রাশিটা কমন আছে সেটা যদি কমন নেই, এখন 3x মাইনাস y। এই হচ্ছে 4 নম্বর প্রশ্নটার উৎপাদকে বিশ্লেষিত রূপ। তারপর 5 নম্বর প্রশ্ন যেটা আছে যে দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1:3 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে হবে। ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:3। আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে নির্দিষ্ট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যায়। তো একটা 1x যদি আমরা ধরে নিই, একটা ব্যাসার্ধ যদি 1x ধরি, অন্যটার ব্যাসার্ধ হবে 3x, অর্থাৎ x দিয়ে গুণ করে। x একটা অজানা সংখ্যা, একটা অজানা চলক আমরা ধরে নিতে পারি। দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 1:3। আমরা লিখি যে ধরি বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 1x অর্থাৎ x ও আরেকটা হচ্ছে 3x। এখানে কোনো এককের কথা নাই, তো আমরা এখানে কোনো একক নাই, এখানে শুধু একক লিখে দিই, x আর হচ্ছে 3x একক। বলা হয়েছে এই বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করতে।
একটা ব্যাসার্ধ যদি x হয় তাহলে প্রথম বৃত্তের ক্ষেত্রফল কি হবে? প্রথম বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি যে আমরা পাই আর স্কয়ার। আর মানে প্রথম বৃত্তের বেলাতে আর মানে হচ্ছে x, তাহলে পাই এক্স স্কয়ার বর্গ একক। আর দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল হবে পাই, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ 3x, তাহলে 3x এর উপর স্কয়ার হবে বর্গ একক। 3x হোল স্কয়ার করলে 9x স্কয়ার হবে, 9টাকে সামনে লিখি, পাই এক্স স্কয়ার বর্গ একক। বের করতে বলেছে এই বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত। তো আমরা লিখি যে ক্ষেত্রফলের অনুপাত, ক্ষেত্রফলের অনুপাত, একটা ক্ষেত্রফল হচ্ছে পাই এক্স স্কয়ার ইস টু, আরেকটা হচ্ছে 9 পাই এক্স স্কয়ার। পাই এক্স স্কয়ার দুইটা অনুপাতের যে দুইটা রাশিতেই আছে, তাহলে পাই এক্স স্কয়ার দিয়ে আমরা যদি উভয় রাশিকে ভাগ করি, এখানে হবে হচ্ছে 1 আর এটাতে হবে 9। তো এই হচ্ছে বৃত্ত দুইটার ক্ষেত্রফলের অনুপাত। 5 নম্বর প্রশ্ন হলো এটা। 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে 10x ইনভার্স এবং a ইনভার্স প্লাস b ইনভার্স রাশি দুইটি সমান হলে x এর মান নির্ণয় করো। এটা 11.1 এর একটা প্রশ্নের খণ্ডিত অংশ, একটা প্রশ্ন, বড় প্রশ্ন, সেটা সামান্য একটা অংশ দেয়া আছে এখানে সংক্ষিপ্ত আকারে। প্রশ্নটা বলা হয়েছে যে 10x ইনভার্স এটা আর হচ্ছে a ইনভার্স প্লাস b ইনভার্স যদি সমান হয়, a ইনভার্স প্লাস b ইনভার্স যদি সমান হয়, অর্থাৎ এই দুটো মিলে একটা সমীকরণ গঠন করতে হবে। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে বলা হয়েছে। হ্যাঁ, তো উপরে তোমরা একটু প্রশ্ন মতে লিখে নিতে পারো, কারণ সরাসরি এইরকম প্রশ্নটা দেয়া নাই। বলা হয়েছে এটা আর এটা যদি সমান হয়, তো সমান হলে যে আমরা সমান চিহ্ন দিয়ে লিখেছি, প্রশ্ন মতে লিখে নেবে উপরে। এখান থেকে x ইনভার্স মানে হচ্ছে 1/x, x এর বিপরীত রাশি, আর 10 এর সাথে সেটা গুণ করলে হবে 10/x। a ইনভার্স a এর বিপরীত রাশি 1/a, একইভাবে এটা হচ্ছে 1/b। আমরা বের করব এখান থেকে x এর মান। ab এই পাশে লসাগু নিতে পারি, ab লসাগু নিলে a দিয়ে ভাগ করলে b থাকবে, b এর সাথে 1 গুণ করে b, একইভাবে এখানে হবে a। x এর মান যেহেতু বের করব, x টা উপরে থাকলে সুবিধা হয়, আমরা এই দুই পাশের ভগ্নাংশ উল্টিয়ে দিলাম। এটা b প্লাস a, এটাকে আমরা a প্লাস b ও লিখতে পারি, একই ব্যাপার। x এর মান বের করব, x টা শুধু বাম দিকে রেখে বাকি সব ডান দিকে নিয়ে যাব। x এর সাথে 10 ভাগ অবস্থায় আছে, 10 ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, অর্থাৎ x is equal to 10ab divided by a plus b। তো এই যে x এর মান বের হয়ে গেল। 6 নম্বর প্রশ্নের উত্তর হলো এটা। 7 নম্বর, একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য 2x plus 3 সেন্টিমিটার এবং পরিসীমা 45 সেন্টিমিটার হলে x এর মান নির্ণয় করো। একটা সমবাহু ত্রিভুজের প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2x plus 3 সেন্টিমিটার। 7 নম্বর, সমবাহু ত্রিভুজের এক বাহু, সমবাহু ত্রিভুজের এক বাহু, সেটা হচ্ছে 2x plus 3 সেন্টিমিটার। হ্যাঁ, আর পরিসীমা দেয়া আছে 45। তো সমবাহু ত্রিভুজের হচ্ছে, আমরা জানি সবগুলো বাহু সমান, তো এক বাহুকে 3 দিয়ে গুণ করলেই পরিসীমা হওয়ার কথা, আর সেই পরিসীমা দেয়া আছে হলো 45। তো আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই এক বাহুর 3 গুণ, অর্থাৎ পরিসীমা হয় সেটা, সেই পরিসীমাটা হচ্ছে প্রশ্ন মতে 45 এর সমান।
3 ডান পাশে গিয়ে 45-এর সাথে ভাগ করে দিই। 3 15 45। তারপর এই 2x ইকুয়াল টু 18 ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 15 থেকে 3 বিয়োগ করলে 12। আর সব শেষে x ইজ ইকুয়াল টু 2টা ডান পাশে গিয়ে 12-এর সাথে ভাগ হয়ে হবে 6। তো এখানে 7 নম্বর x এর মান নির্ণয় করতে বলা হয়েছিল। x এর মান হচ্ছে 6। এরপরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণের একটি অন্যটির দ্বিগুণ হলে কোন দুইটির পরিমাণ নির্ণয় করো। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি হয়, এরকম একটা উপপাদ্য আছে আমাদের। তো সেই তথ্য এখানে ব্যবহার করতে হবে। বলা হয়েছে যে বিপরীত কোণ দুইটার একটার তুলনায় অন্যটা হচ্ছে দ্বিগুণ। তো একটা কোণ যদি আমরা x ডিগ্রি ধরে নেই, অপর কোণ হবে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ 2x ডিগ্রি। যে তথ্যের কথা বলছিলাম সেটা একটু লিখে নিলে ভালো হয়, যে জানা আছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এই যে বিপরীত কোণ দুইটা x আর 2x যোগ করলে তাহলে 180 হওয়ার কথা। x ডিগ্রি আর হচ্ছে 2x ডিগ্রি এর সমষ্টি হচ্ছে 180। x 2x যোগ করলে 3x ইকুয়াল টু 180। তার মানে x হচ্ছে ডিগ্রি আর না দিলাম দুই পাশ থেকে, x এর মান বের করি। 3 ওই পাশ থেকে 3 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 3 6 18 60। x এর মান হচ্ছে 60। তো তার মানে একটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ একটি কোণ 60 ডিগ্রি এবং অপর কোণ হবে হচ্ছে এটার দ্বিগুণ 2x অর্থাৎ 2 ইন্টু 60। অপর কোণ হচ্ছে 2 ইন্টু 60 ডিগ্রি অর্থাৎ 120 ডিগ্রি। তো এই হচ্ছে যে কোণ দুইটা নির্ণয় করতে বলা হয়েছে তাদের মান। 8 নম্বর 9 নম্বর প্রশ্নে একটা চিত্র দেয়া আছে, দেখতে পাচ্ছ। বৃত্তের বহিস্থ একটা বিন্দু থেকে বৃত্তে দুইটা স্পর্শক দেয়া আছে। সেই স্পর্শক দুইটার দৈর্ঘ্য x এর মাধ্যমে দেয়া আছে। আমাদের x এর মান PA একটা স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে। তো সেটার জন্য আমাদের প্রথমত x এর মানটা জানা দরকার। চিত্রটা যদি একটু এঁকে দেখাই, 9 নম্বর একটা বৃত্ত, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা হচ্ছে P বিন্দু। হ্যাঁ, P বিন্দু বৃত্তের কেন্দ্র, স্পর্শ বিন্দু আর হচ্ছে বৃত্তের কেন্দ্র যোগ করলে সেটা স্পর্শকের সাথে লম্ব হবে। AB, এটা A, B, কেন্দ্র হচ্ছে 0। স্পর্শক দুইটা, একটা 2x প্লাস 3 দেয়া আছে, 2x প্লাস 3, আর একটা হচ্ছে x প্লাস 4। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি কোনো একটা বৃত্তে স্পর্শক আঁকা যায়, তাহলে এই যে এই বিন্দু থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব সমান হয়। আর PA আর PB সমান হবে, সেটা আমরা একটা উপপাদ্য থেকে এই তথ্যটা পাই। তো সেই তথ্য লিখে, যেহেতু PA আর PB সমান, তো সেই কারণে এই 2x প্লাস 3 আর x প্লাস 4 সমান হবে। সেই সমীকরণ থেকে x এর মান বের করতে হবে। তো তথ্যটা লিখে নেবে তোমরা, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর সমান। অর্থাৎ আমি এই কথাটুকু লিখলাম না, সেটা লিখে নেবে তোমরা। অর্থাৎ হচ্ছে যে PA আর PB সমান। PA মানে হচ্ছে 2x প্লাস 3 আর PB হচ্ছে x প্লাস 4। x এ পাশে এসে বিয়োগ হয়ে যাবে, 2x থেকে x বিয়োগ হলে x হবে, আর 3 ওই পাশে গিয়ে বিয়োগ হবে, 4 থেকে 3 বিয়োগ হলে 1, অর্থাৎ x এর মান হচ্ছে 1। আমাদের বের করতে হবে PA এর মান। PA এর দৈর্ঘ্য কত একক। সুতরাং PA সমান সমান হচ্ছে 2x প্লাস 3, 2x, x মানে হচ্ছে 1 প্লাস 3, 2 অক্ষে 2 আর 3 5,
একক। এই হচ্ছে PA এর মান 9 নম্বর প্রশ্নের সমাধান। 10 নম্বর বলা হচ্ছে দেখা যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। এটা কোনো আলাদা কোনো মান দেয়া নেই, বাম পক্ষ ডান পক্ষ সমান সেটা প্রমাণ করতে হবে। তো আমরা বাম পক্ষ লিখে শুরু করি। 10 নম্বর দেখাতে বলা হয়েছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এটা সমান সমান sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা, সেটা প্রমাণ করতে হবে। তো sec স্কয়ার থিটা এটাকে আমরা 1/cos স্কয়ার লিখতে পারি, 1/cos স্কয়ার থিটা। আবার এটাকে লিখতে পারি 1/sin স্কয়ার থিটা। তারপর যদি লসাগু নেই, cos স্কয়ার sin স্কয়ার দুইটাই হবে লসাগু, cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। cos স্কয়ার দিয়ে ভাগ করলে sin স্কয়ার থাকবে, উপরে 1 এর সাথে গুণ করে sin স্কয়ার। একই হিসাব করে এখানে হবে হচ্ছে cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র অনুসারে 1 হয়, নিচে হলো cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, যা ছিল তাই। এটাকে একটুখানি ভেঙে লিখি আমরা 1/cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা। গুণ করলে এই একই জিনিসই হবে। 1/cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার ইনটু 1/sin স্কয়ার মানে হচ্ছে cosec স্কয়ার, cosec স্কয়ার থিটা। তো এই যে ডান পক্ষে সমান হয়ে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড। শেষে লিখে দিবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, দেখাতে বলা হয়েছে তো দেখানো হলো, লিখে দিবে। 10 নম্বর ছিল এটা। 11 নম্বর বলেছে যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/3 হলে cos থিটা প্লাস sin থিটা এর মান কত? 11 নম্বর cot 90 মাইনাস থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 4/3, 4/3, হ্যাঁ 4/3 এরকম একটা মান দেয়া আছে। cot 90 বিজোড় সংখ্যক 90 থাকলে আমরা জানি যে cot পরিবর্তন হয়ে tan হয়ে যায়। 90 মানে একটা 90, বিজোড় সংখ্যক 90। তো এই ক্ষেত্রে অর্থাৎ cot এর পূরক কোণ এটা, সেটার মান হচ্ছে tan থিটা হবে ইকুয়াল টু 4/3। যাদের হায়ার ম্যাথ আছে তাদের জন্য এটা বুঝতে আরো বেশি সহজ হওয়ার কথা। তো এখানে tan থিটা এর মান আমরা পেয়েছি, কিন্তু এই মানটা আমাদের কোনো পরিচিত মান না, মানে আমরা যে কোণের মানগুলো মুখস্থ জানি সেই রকম কোনো পরিচিত মান না। তাহলে এখান থেকে যদি আমরা sin আর cos এর মান বের করতে চাই, তো একটা ত্রিভুজের সাহায্য নিতে পারি। একটা সমকোণী ত্রিভুজের সাহায্য নিয়ে আমরা যে কোনো অনুপাত বের করতে পারি। একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা ধরা যায় একটা সমকোণী ত্রিভুজ, থিটা কোণের সাপেক্ষে এখানে 4/3 tan এর মান। তো তাহলে এই কোণটাকে যদি থিটা ধরে নেই, ত্রিভুজটার একটা নাম দেই ABC। তো এই কোণ এর সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হলো ভূমি। tan থিটা যেহেতু লম্ব বাই ভূমির অনুপাত, তো তার মানে এইটা হচ্ছে 4 হবে আর এটা 3। অতিভুজটা আমরা জানি না, অতিভুজটা জানা দরকার। পিথাগোরাসের সূত্র দিয়ে সেটা বের করব। এখানে একটু লিখে দেই যে 4/3 তার মানে হচ্ছে AB বাই BC। চিত্রের সাথে একটা রিলেশন তৈরি করে দিলাম, AB বাই BC। তার মানে AB হচ্ছে 4 আর BC হচ্ছে 3। আমরা AC এর মান বের করব পিথাগোরাসের সূত্রানুসারে। পিথাগোরাসের সূত্রানুসারে আমরা জানি যে অতিভুজের বর্গ, অতিভুজ হচ্ছে এখানে AC, অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান AB স্কয়ার প্লাস BC স্কয়ার। AB এর মান হচ্ছে 4 আর BC হলো 3।
4 স্কোয়ার 16, 3 স্কোয়ার হচ্ছে 9, 16 আর 9 মিলে 25 হয়। তো এসি স্কোয়ারের মান এটা, তাহলে এসি এর মান হবে 5, 25-এর বর্গমূল হয়ে। আমাদের বের করতে হবে হচ্ছে সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা এর মান। সুতরাং প্রদত্ত রাশি বা যেটা মান বের করতে বলেছে কস থিটা প্লাস সাইন থিটা, ইচ্ছে করলে কস থিটা সাইন থিটা মান আলাদা করে বের করে নিতে পারো, তবে এমনিতে অঙ্কটা বড় হয়ে গেছে। কস থিটা, থিটা কোণের সাপেক্ষে কসের মান, কস মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ বা সন্নিহিত বাহু বাই অতিভুজ, অর্থাৎ বিসি বাই এসি, বিসি বাই এসি প্লাস সাইন থিটা, সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইনের মান, সাইন মানে হচ্ছে বিপরীত বাহু বা লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এ বি বাই এসি, এ বি বাই এসি। এগুলোর মান বসিয়ে দিই। বিসি মানে হচ্ছে 3 আর এসি হলো 5, আমরা নির্ণয় করেছি। আবার এখানেও এসি হলো 5 আর এ বি এর মান হচ্ছে 4। তো লসাগু নিলে 5 হবে আর উপরে 3 প্লাস 4, 3 প্লাস 4 7, 7/5, 7/5। তো এটাই এই প্রশ্নের আনসার। এটাকে একটু ভাগ করে মিশ্র ভগ্নাংশ লিখতে পারো, না লিখলেও সমস্যা নেই। তো এই ছিল 11 নম্বর প্রশ্নটার সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে 12 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 0 হলে থিটা সমান সমান কত। ছোট্ট একটা সমীকরণ দেওয়া আছে, সাইন থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 0, থিটা এর মান বের করতে হবে। তো আমরা হচ্ছে কি করতে পারি, সাইন থিটা, ইচ্ছা করলে এটাকে এপাশে রেখেও হিসাব করতে পারি, ওই পাশে নিয়েও হিসাব করতে পারি। কোসেক থিটা ডান পাশে গেলে এটা মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হয়ে যাবে। একই সাথে কোসেক থিটাকে ভেঙে আমি লিখতে পারি 1 বাই সাইন থিটা। আর গুণন করলে সাইনের সাথে এই সাইন গুণ হয়ে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হবে হচ্ছে 1। তো সাইন থিটা ইকুয়াল টু স্কয়ারটা এই পাশে গেলে প্লাস মাইনাস হওয়ার কথা, প্লাস মাইনাস রুট ওভার 1, 1 এর রুট করলে অবশ্য 1ই হয়, কিন্তু সামনে একটা প্লাস মাইনাস হওয়ার কথা। এখানে আমি প্লাস মাইনাস দিচ্ছি না, কারণ এখানে যদিও বলা নাই সূক্ষ্মকোণ এমন কিছু বলা নাই, প্লাস মাইনাস আসলে দেয়া উচিত, কিন্তু জেনারেল ম্যাথে আমরা সাধারণত সূক্ষ্মকোণের হিসাবই করে থাকি, তো সেই কারণে এখানে প্লাস মাইনাস দিলাম না, অর্থাৎ শুধু ধনাত্মক মানটা গ্রহণ করলাম। ঋণাত্মক মান, সাইনের ঋণাত্মক মান, ওইটা সূক্ষ্মকোণের জন্য প্রযোজ্য না, যদিও হয় সেটা, সেই মানটা হয়, কিন্তু আমরা যেহেতু জেনারেল ম্যাথে শুধু সূক্ষ্মকোণের হিসাবই করি সাধারণত, তো সেই কারণে এখানে ঋণাত্মক মানটা অ্যাভয়েড করলাম। সাইন থিটা ইকুয়াল টু 1, 1 হচ্ছে সাইন 90 ডিগ্রির মান, আমরা লিখতে পারি 1 এর পরিবর্তে সাইন 90 ডিগ্রি, দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। থিটার মান বের করতে বলেছিল, সেটা হচ্ছে 90 ডিগ্রি। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে একটা সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত। সুষম পঞ্চভুজ মানে যেটার প্রত্যেকটা বাহু 5 বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র, যেটার প্রত্যেকটা বাহু সমান এবং অন্তস্থ কোণগুলো সমান হবে, সেটার ক্ষেত্রফল দেয়া আছে। প্রতি বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, আমরা প্রতি বাহুর দৈর্ঘ্য a ধরে নিচ্ছি। এই যে তথ্য যেটা প্রশ্নে যেটা দেয়া আছে সেটা একটু লিখে নিলাম। সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। বহুভুজের ক্ষেত্রফলের সূত্র জানা আছে, na স্কয়ার ডিভাইডেড বাই na স্কয়ার বাই 4 cot 180 বাই n। n মানে হচ্ছে বাহুর সংখ্যা, যেহেতু পঞ্চভুজ তার মানে 5টা বাহু, তো 5, n না লিখে আমরা একবারে 5 লিখে দিলাম। na স্কয়ার, a তো a ধরেছি এক বাহু, ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি বাই n, n মানে আবার 5, ইকুয়াল টু হচ্ছে ডান পাশে 30। আমরা এখান থেকে a স্কয়ারের মান বের করতে চাই, তো 5/5 a স্কয়ার বাই 4, 180 কে 5 দিয়ে ভাগ করলে
180 কে 5 দিয়ে ভাগ করলে হয় 36, cot 36 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 30। তো এইখানে হচ্ছে cot 36 ডিগ্রির মান, এটা অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে মানটা বের করতে হবে, একটা দশমিক যুক্ত মান আসবে। তো সেই মানটা বের করে, আমার কাছে এখন এই মুহূর্তে সাইন্টিফিক ক্যালকুলেটর নাই, হিসাব তো এটা তোমরা নিজেরা করতে পারবে আশা করি। cot 36 ডিগ্রি মান এখানে বসিয়ে সেই মানটা ডান পাশে যদি নিয়ে যাই, 30 এর সাথে সেটা ভাগ হয়ে যাবে। এই পাশে a স্কয়ার আছে, a স্কয়ার এর পাশে রেখে 5/4 এখানে a স্কয়ারের সাথে গুণ অবস্থায়, সেটা ওই পাশে গেলে ভাগ হবে, গুণ চিহ্ন দিলে উল্টে গিয়ে 4/5 হবে। তো ডান পাশে ক্যালকুলেশন করে যা হবে সেটা হচ্ছে a স্কয়ারের মান, পরবর্তীতে a এর মান বের করতে গেলে স্কয়ারটা ডান পাশে নিয়ে বর্গমূল যদি করে দেওয়া হয় তাহলেই a এর মান পাওয়া যাবে, অর্থাৎ এই যে সুষম পঞ্চভুজ সেটার একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। তো এটা ছিল 13 নম্বর প্রশ্নের সমাধান। এবার দেখব 14 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্নটা আছে সেটা। 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটা বৃত্তের ব্যাস ও পরিধির পার্থক্য 90 সেন্টিমিটার হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো। একটা বৃত্তের কথা বলা হয়েছে, বৃত্তের হচ্ছে ব্যাস ও পরিধির পার্থক্য দেয়া আছে, ব্যাস ও পরিধি। তো বৃত্তের ব্যাসার্ধটা আমরা প্রথমে ধরে নিই, তাহলে সূত্র প্রয়োগ করতে সুবিধা হবে। বৃত্তের ব্যাসার্ধ যদি r হয়, ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, সেন্টিমিটার একক, হ্যাঁ সেন্টিমিটার একক দেয়া আছে এখানে, সেন্টিমিটার। তো তাহলে ব্যাস হবে হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ 2r সেন্টিমিটার, আর পরিধি হবে সূত্রানুসারে 2πr সেন্টিমিটার। প্রশ্নে বলা হয়েছে ব্যাস আর পরিধির পার্থক্য হচ্ছে 90 সেন্টিমিটার। পরিধি অবশ্যই বড়, তো তাহলে পরিধি থেকে ব্যাস বাদ দিলে 90 হওয়ার কথা, অর্থাৎ 2πr মাইনাস 2r ইকুয়াল টু হচ্ছে 90 সেন্টিমিটার। আমরা এখান থেকে বের করতে হবে বৃত্তটির ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে ব্যাসার্ধ জানা দরকার, r এর মান। এখান থেকে আমরা 2r কমন নিতে পারি, 2r কমন নিলে পাই মাইনাস 1 থাকবে। r এর মান বের করব, আর এই পাশে রেখে বাকি সব ডান পাশে নিয়ে যাই, ডান দিকে 90 আছে, এই 2 ডান পাশে এসে ভাগ হবে, পাই মাইনাস 1 সেটাও এসে ভাগ হবে, একই সাথে আমি পাই এর মান বসিয়ে দিই 3.1416 1 মাইনাস। তো r ইজ ইকুয়াল টু, হিসাবটা একটুখানি সংক্ষেপ করে দিচ্ছি, 45 ভাগ করতে হবে 2.1416 দিয়ে, 21.0123। যেহেতু দশমিকের পর অনেকগুলো সংখ্যা, একটু বেশি করেই ঘর নিতে হবে, 012 যেহেতু পায়ের মান আমরা 4 ঘর ব্যবহার করি, এখানেও 4 ঘর নেওয়া দরকার, কিন্তু 2 এর পরে 3732 আছে, আচ্ছা 4 ঘর নিলে তাহলে 3 হবে। যদি পরবর্তী ডিজিট 4 এর থেকে বড় হয় তো সেক্ষেত্রে আগের ডিজিটে 1 যোগ করতে হয়, এই ক্ষেত্রে সেটা যোগ করতে হচ্ছে না। আর এর মান হচ্ছে এই এত সেন্টিমিটার। আমাদের বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আর একটু জায়গা প্রয়োজন। বৃত্তের ক্ষেত্রফল সূত্র জানি, পাই r স্কয়ার, সেই সূত্র ব্যবহার করে r এর মান যেহেতু আমরা এখন জানি, ক্ষেত্রফল নির্ণয় করব। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল পাই r স্কয়ার, পাই মানে হচ্ছে 3.1416 ইন্টু r মানে হচ্ছে 21.0123 তার উপরে স্কয়ার। তো এটা হিসাব করে দিলেই আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে, 21.0123 সেটার স্কয়ার।
তার সাথে গুণ করতে হবে পাই এর মান 3.1416। তো সব মিলে হবে হচ্ছে 1387.0690 আছে, পরে 0 এর পরে আবার 2 আছে, তার মানে 4 ঘর নিলেও এখানে 0ই থাকবে। তো সেই 0 না লিখলেও চলে, এত বর্গ সেন্টিমিটার। আর যেহেতু আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত লেখা হয়েছে, তো একটা প্রায় লিখে দিই আমরা শেষে, তাহলে এখানে আর ভুল ধরার কোনো সুযোগ থাকছে না। তো এই ছিল 14 নম্বর প্রশ্নের সমাধান। এবার শেষের যে প্রশ্নটা আছে 15 নম্বর, কতগুলো সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সংখ্যা আছে, মধ্যক নির্ণয় করতে হবে। এরকম অবিন্যস্ত উপাত্ত মধ্যক নির্ণয় করতে গেলে প্রথমে হচ্ছে আমাদের যে কোনো একটা ক্রমে সাজিয়ে নিতে হয়। তারপর উপাত্ত সংখ্যা, এখানে জোড় সংখ্যক উপাত্ত আছে, সেই ক্ষেত্রে মধ্যক নির্ণয়ের একটা সূত্র, আবার বিজোড় হলে সূত্রটা অন্যরকম। তো এখানে জোড় সংখ্যক উপাত্ত 10টা, জোড় সংখ্যক উপাত্তের বেলাতে যে সূত্র, সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তো প্রথমে হচ্ছে সাজিয়ে নিতে হবে, উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। উপাত্ত সমূহ মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঊর্ধ্ব মানে হচ্ছে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এইখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 18 সবচেয়ে ছোট, 18, তারপরে 19 আছে, 18 আছে, 19, তারপর 20ও আছে, 20, 21, 22, 20 আছে, 21, 22, 22-এর পর 24 আছে, 24, তারপরে 27 মনে হয়, 24, 27, 28ও আছে, 28, 28-এর পর বড় সংখ্যা, 28-এর পর 36 আর 38, 36, 38, 1 2 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ সবগুলো এসেছে, তার মানে ঠিকই আছে। তো এখানে n মানে উপাত্ত সংখ্যা, সেটা হলো 10, 10 জোড় সংখ্যা, সেই কারণে জোড় সংখ্যক উপাত্তের বেলাতে মধ্যকের যে সূত্র, সেটা ব্যবহার করতে হবে, জোড় সংখ্যা। সুতরাং মধ্যক, এমসিকিউ হলে আমরা সূত্র টুত্র ব্যবহার করতাম না, শুধু সাজিয়ে লিখে মাঝখানের পদ দুইটা দেখতাম, এই যে 1 2 3, এখান থেকে 4টা, সেখান থেকে 4টা পদ বাদ দিলে মাঝখানে হচ্ছে যে এই দুইটা পদ পাওয়া যাবে, 22 আর 24 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে মধ্যক পাওয়া যায়। 22 24 যোগ করে 2 দিয়ে ভাগ করে 23 হবে। আনসার 23, সেটা বুঝতে পারছি, কিন্তু অঙ্ক তো সমাধান করে দেখাতে হবে। মধ্যক n/2 তম পদ আর হচ্ছে n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n/2 মানে 10/2 অর্থাৎ 5তম পদ, 5তম পদ, আর n/2 এর সাথে 1 যোগ, তার মানে 6তম পদ। ভাগ করব 2 দিয়ে। 5তম পদ 1 2 3 4 5, ওই যে 22 আর 24, এই দুটাই হবে 5 আর 6তম পদ। 22 যোগ 24 ভাগ 2, যোগ করে 2 দিয়ে ভাগ করলে 23 হবে। তার মানে উপাত্ত সমূহের মধ্যক হচ্ছে 23। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলিক্রস গার্লস হাই স্কুলের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের অংশটুকু প্রথমেই দেয়া ছিল এখানে, তো সেটার সমাধান দেখানো হলো এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আশা করছি যে বীজগণিত অংশ নিয়ে আলোচনা করব। এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে,
প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।